হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়েছি, এখন যাচ্ছি এয়ারপোর্ট। বেরিয়েছি আমাদের হানিমুন ট্রিপ, যাচ্ছি ব্যাংকক। ব্যাংকক থেকে ক্র্যাবি, ব্যাংকক থেকে আবার ক্র্যাবির ফ্লাইট আছে কালকে ভোরবেলা। যাই হোক, এখন আমরা ফ্লাইট ধরবো। ফ্লাইট আছে সন্ধ্যে 7:15-তে। 7:15-র ফ্লাইট। তার জন্য যেহেতু ইন্টারন্যাশনাল একটু আগে যেতে হবে, তারও থেকেও যেটা মেনলি আমাদের এক্সচেঞ্জ করতে হবে, মানি এক্সচেঞ্জ করতে হবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এখন বাজে 1:30। এদিকে এত রোদ, আমি পর্দা দিয়ে রেখেছি কাঁচে। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. গাড়ির, আর আমাদের গাড়িটাকে 8 মিনিট টাইম দিয়েছে বেরোনোর জন্য। এয়ারপোর্টে পৌঁছে গেছি, কারেন্সিও চেঞ্জ করে নিয়েছি। আমাদের আগে কারেন্সি চেঞ্জ করা ছিল না, তো এইখানেই ওই মানি এক্সচেঞ্জ থেকে চেঞ্জ করে নিয়েছি। এখন লাগেজের জন্য বোর্ডিং পাস নেওয়ার জন্য গেছিলাম। ওরা বললো যে এখন টাইম লাগবে, 4:30-র পর কাউন্টার ওপেন হবে। এখন বাজে মোটামুটি 3:25, তো এখন 1 ঘন্টা 10 মিনিট প্রায় আমাদের বসতে হবে, 5-10 মিনিট। তারপর এখান থেকে বোর্ডিং পাস নেব, তারপরে আমরা ইমিগ্রেশনে যাব, তারপর সিকিউরিটি চেকিং করে তারপর যেতে পারবো আমরা ফ্লাইটের জন্য, যেখানে দেবে গেটটা সেখানে। তো এখন চুপ করে বসে আছি, সেরকম কোনো কাজ নেই। রৌনক বলছে খিদে পাচ্ছে, দেখি খাবার তো এনেছি বাড়ি থেকে, যদি ও কিছুটা খেয়ে নেয় তাহলে খেয়ে নিই। আর আমাদের আসলে কেবিন লাগেজও কিছু নেই, 2টো ব্যাগ নিয়েছি, দুটোই পিঠের ব্যাগ, দুটোই আমাদের হয়ে যাবে চেক ইন লাগেজেই, মানে কেবিন লাগেজে। দুটোই পিঠ ব্যাগ আমাদের ব্যাগে, মানে পিঠেই চলে যাবে। লাগেজ জমা দেওয়া বা লাগেজ নেওয়ার কোনো ঝামেলাটা থাকছে না আপাতত, শুধু বোর্ডিং পাসটা নিলেই হবে, তারপরেই আমরা ডিরেক্ট ইমিগ্রেশনে যেতে পারবো। কতক্ষণ এসছিস বাড়ি থেকে? আধ ঘন্টা। কি খেয়ে এসেছিলি? ভাত। তাহলে খিদে পেয়ে গেল এক্ষুনি? অল্প ভাত খাই। আর কি কি খাচ্ছিস এখন বল, কি কি রান্না করে এনেছিস? রাইস, চিলি পনির, আর আলুর দম। আর এখানে আছে এয়ারপোর্টে এখান থেকে আমরা ওই সিমটা নিয়ে নিলাম, ইন্টারন্যাশনাল যে সিমটা লাগবে সেই সিমটা। রৌনকের জন্য আমার ইন্টারন্যাশনাল রোমিং অলরেডি ভরা আছে জিওতে। আর আমাদের গেট নাম্বার 5 পড়েছে, গেট নাম্বার 5 to 7 নিচে, আর এই দিকটা আছে 8 থেকে 11। তো আমরা যাচ্ছি এখন, নিচে যাব, কিন্তু টাইম আছে আমাদের কাছে এখন ঘন্টা 2-1 মতো, তাই একটু এদিকটা ঘুরে নিচ্ছি। একটা প্রভুজির কাউন্টার সামনেই দেখতে পাচ্ছি, তারপরেই আছে একটা ব্যাগের লেভির। তো এখন একটুখানি ঘুরে টুরে নিয়ে তারপরে, যেহেতু টাইম আছে, আধ ঘন্টা পর একটু নিচের দিকে যাব। ওপর থেকে এটা খুব দেখাই যায়। যেমন বলেছিলাম যে 5 থেকে 7, আমাদের 5টা পড়েছে, তাই যেতে হচ্ছে নিচে। আবার চলো, রৌনক ভয় পাচ্ছে ডোমেস্টিকের মতো আবার বাসে না দিয়ে দেয়। কি বাসেই দেবে মনে হচ্ছে? হ্যাঁ, নিচে তো করার কথা না, তো বাসেই হয়তো দেবে, বুঝতে পারছি না। আর ইন্ডিগো না দেবারও কিছু নেই।
ইন্টারন্যাশনাল ট্রাভেল করেও যদি এয়ারবিএনবি না দিয়ে বাসে করে যেতে হয় কেমন লাগে একটা। আমরা যাচ্ছি থাইল্যান্ড। হ্যাঁ, যদিও যাচ্ছি থাইল্যান্ড। হ্যাঁ, ব্যাঙ্গালোরও না, ব্যাঙ্গালোর যেতে করতে বেশি টাইম লাগে। যাকে যেটাই হোক, কিন্তু যাচ্ছি তো। এখনো নামছি 5 আর 7 গেটটা একদম সামনে। এবার গিয়ে ওখানে ওয়েট করা 2 ঘন্টা, ততক্ষণে আমি তোমাদের বলে দেবো এখানে কি কি প্রসেস ছিল। এখানে এখন থাইল্যান্ডের বোর্ডিং শুরু হয়েছে। প্রথমে তো বাংলাদেশে ছিল, আমরা বসার পর ঢাকার একটা ফ্লাইট গেল, তার বোর্ডিং হয়েছে। তো অনেকগুলো গেছে, মানে 2-3টে মতো বাস গেছে। তো লাস্ট বাসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে যাচ্ছে, ওটাই লাস্ট ছিল। তারপরেই শুরু হয়েছে ব্যাংককের বোর্ডিংটা। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, বিশাল লাইন পড়েছে, আনএক্সপেক্টেডভাবে অনেকটা লাইন পড়ে গেছে। যাকে বোর্ডিংটা করি, তারপর ফ্লাইটে গিয়ে কথা বলছি। বসলাম জাস্ট মিনিট 2 আগে, এখন বাজে 6:50। আমাদের ফ্লাইট আছে 7:15-তে। কিছু বলবি? ঘুম পাচ্ছে, এবার ঘুমাবো। In this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. আমরা প্রায় 1 ঘন্টা ফ্লাইট কমপ্লিট করলাম, ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ব্যাগ থেকে কিছু ড্রাই ফ্রুটস ছিল, আমন্ড, কাজু, কিশমিশ আর কিছু যেগুলি ছিল, এগুলো খেলাম। খেতে খেতে কফি প্ল্যানই ছিল এখানে। ফ্লাইটে উঠে আমরা জেনারেলি কিছু খাই না, কফিটা খাই যদি শর্ট টাইম ফ্লাইট হয়। এখান থেকে যখন ব্যাঙ্গালোর যাই তখনও আমরা কফিটা নিই। তো এই যে টাইমটা পাস হয়ে যাবে। তার সঙ্গে আমাদের খিদে পেয়েছিল বলে ফায়াজ বললো যে এই চিকেন নুডলসের কাপটা নেওয়ার জন্য। তো চিকেন নুডলস কাপটাকে দিলাম, এখন চলেছি। কফিটা কেমন? কফিটা ভালো, ভেবেছিলাম মিষ্টি হবে, কিন্তু খুব বেশি মিষ্টি না, মানে যেরকম আমরা খাই একদম সেরকম। বেশ ভালো, গরম গরম কফি। আর সব থেকে বড় কথা হচ্ছে কফিটা ফ্রি দিয়েছে এই নুডলসটার সঙ্গে কফি ফ্রি, যদিও একটা কফি নিয়ে আমরা দুজন ভাগ করে দিয়েছি। কি আছে? ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট জল দিয়ে দেওয়া ছিল প্রায় 10 মিনিট, 10-15 মিনিট। তারপর খাচ্ছি, বলছি কীরকম। যা পেয়েছি এখন খিদের সময় সেটাই খেয়ে নিই। এমনি তো টেস্ট ভালোই লাগলো আমার, মোটামুটি ঠিকই আছে। কোনো একটা বড় শহরের ওপর দিয়ে যাচ্ছি, টাইম জোন চেঞ্জ হচ্ছে। মায়ানমার হতে পারে গেস করছি, কারণ বাংলাদেশ অলরেডি পেরিয়ে গিয়েছি। এখন সমুদ্র ছেড়ে মায়ানমারেই ঢুকছি। আমরা এটাই গল্প করছিলাম, মনে হয় মায়ানমারই হবে। আমি দেখাচ্ছি, আসবে কিনা জানি না ফোনে। দূরে দেখতে পাচ্ছ, আমি জুম করলাম, একটা বড় শহরের লাইন দেখা যাচ্ছে। আসছে না, এত দূর থেকে আসছে না, কিন্তু আমরা একটা শহরের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আউটস্কার্ট, এটা মায়ানমারের কোনো একটা সিটি। আর আমরা যেখান দিয়ে যাচ্ছি বেসিক্যালি এটা আউটস্কার্ট। দূরে শহরটা বেসিক্যালি দূরে, আমরা শহর থেকে অনেকটা দূর দিয়ে আমাদের ফ্লাইটটা যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি কতটা আসবে, আসছে। 2 ঘন্টাও হয়নি আমাদের
যায় 2 ঘন্টা 5 মিনিট এরকম, মানে একই রকম সময় লাগলো কলকাতা থেকে ব্যাংকক। কলকাতা থেকে বোম্বে যেতেও একটু সময় বেশি লাগে। দেখা যাক, আমি নেমে কথা বলি বাড়িতে, তারপর আবার ভিডিও অন করছি। নিচে ব্যাংকক শহরের একটু একটু দেখা যাচ্ছে, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। পৌঁছে গেছি, এখন এয়ারপোর্টে বাইরে দেখাচ্ছি এখানে কিছু কাজকর্ম আছে, তারপরে লাগেজ নেই, টেবিল লাগেজ নিয়ে চলে এসেছি, তারপরে অনেক কথা আছে, সব বলবো, সঙ্গে থাকো। बैंकॉक पहुंच गए हैं, धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, वी हैव रीच्ड बैंकॉक, थैंक यू। अनाउंस हलो, वी हैव रीच्ड बैंकॉक। How much time it took actually? It took 2 hours and 15 minutes exactly. অ্যানাউন্সও তাই করেছে, সঠিক সময় পৌঁছে দিয়েছে। মজার কথা, আমার মা বলছে যে এত তাড়াতাড়ি তো ব্যাঙ্গালোরে পৌঁছাচ্ছে, করে পৌঁছে গেছি। নেমে গেছি, এবার হাঁটছি এয়ারব্রিজ দিয়ে। ঠান্ডাটা কিরকম লাগছে, কিন্তু অদ্ভুত না, ভীষণ ঠান্ডা, এয়ারপোর্টটা খুব ঠান্ডা। আমরা চলমান সিঁড়ি, এটা সব জায়গাতেই আছে, চলমান সমতল সিঁড়ি, তো সমতল সিঁড়ি, সেখান দিয়ে যাচ্ছি। বলো, এখানে আমরা এসেছি, আসার পর দেখলাম এতগুলো ডিসপ্লে করা ফ্লাইট। হ্যাঁ, আমরা একটু দাঁড়িয়ে গেলাম, যেহেতু এত টাইম আছে আমাদের কাছে, দাঁড়িয়ে দেখছি যে এতগুলো ফ্লাইট যাচ্ছে। মানে এয়ারপোর্টটা বিশাল বড় এয়ারপোর্ট, আদারওয়াইজ তো পসিবল না। মানে হেন জায়গা নেই পৃথিবীর, বলা যেতে পারে, যেখান থেকে ফ্লাইট যায় না। এসেছে জেড্ডা, সৌদি আরবিয়া থেকে। সামনে দেখো, সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে সেখানে। কিছু ডিফারেন্স মনে হচ্ছে এখন? কি মনে হচ্ছে? মানুষজন আলাদা, অনেক দেশের মানুষ এক জায়গায় জড়ো হলো, যেটা আমরা গিয়ে বসবো এখন অনেকখানি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আসলে যারা আপনারা আগের ব্লগটা দেখেছেন আমাদের, যে
কলকাতা থেকে ব্যাংককের জার্নিটা, সেখানে বলেছি যে পুরো প্রসেসটা বলবো, ইমিগ্রেশন প্রসেসটা। মেন প্রবলেম তো আমাদের ওটাতেই হয়, ইমিগ্রেশন আর ভিসা প্রসেসটা। তো সেখানে আর বলা হয়ে ওঠেনি, কারণ কলকাতায় খানিকটা পার্ট হয়েছিল আর বাকি পার্টটা হয়েছে আমাদের ব্যাংকক এয়ারপোর্টে, সুবর্ণভূমি এয়ারপোর্ট। তাই পুরোটা আমি একবারে গুছিয়ে বলছি। আমি নিজেও অনেকগুলো ইউটিউব চ্যানেল সার্চ করেছিলাম, অনেক ভিডিও দেখেছি, কিন্তু এতটা ডিটেলস আমি পাইনি। তো ফার্স্ট অফ অল, ফর ইন্ডিয়া, যারা ইন্ডিয়ান ভিসা ক্যারি করছেন তাদের জন্য এখানে ভিসা ফ্রি, কোনো কিচ্ছু লাগে না। ভিসা অন অ্যারাইভাল এরকম কোনো ওয়ার্ডই এক্সিস্ট করছে না ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য, একদম ভিসা ফ্রি। তো ফার্স্ট আমাদের কলকাতায় যেটা করতে হয়েছিল, কলকাতা এয়ারপোর্টে আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল, তো ইন্ডিগোর কাউন্টার থেকে আমাদের বোর্ডিং পাস নিতে হয়েছিল। তারপর ইমিগ্রেশনে গেছিলাম। ইমিগ্রেশনের জন্য আমাদের কোনো কিছু করতে হয়নি, মানে আমাকে কিছু জিজ্ঞেস পর্যন্ত করেনি। রৌনককে হার্ডলি জিজ্ঞেস করেছে যে আপনারা কবে ফিরছেন, তো ওইটুকু পরেই উনি স্ট্যাম্প দিয়ে দিয়েছেন, ইমিগ্রেশন কলকাতার পার্ট ডান। এরপর আসি একদম জাম্প টু ব্যাংকক। ব্যাংককে আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা বলি। যেটা বলছিলাম যে ব্যাংককের পার্টটা, ব্যাংককে এসে আমাদের অনেকটা বেশ খানিকটা হাঁটার পর আমরা ইমিগ্রেশনের জায়গাটা পাই। ইমিগ্রেশনের যেখানটা ইমিগ্রেশন হচ্ছে বলে লেখা আছে যে বোর্ডটা, সেটা দেখতে পাই। আর তার সঙ্গে সঙ্গে আছে ভিসা অন অ্যারাইভাল আর ই ভিসা কাউন্টার। তো আমরাও কনফিউজ ছিলাম যে ভিসা অন অ্যারাইভাল করবো নাকি ই ভিসা করবো নাকি শুধু ইমিগ্রেশন করলেই হবে। রৌনক বারবার বলছিল যে ব্যাংককে আমাদের ভিসা লাগে না, তাই শুধু ইমিগ্রেশন করলেই হবে। কিন্তু আমি একটু টেনশনে ছিলাম যে ভিসাটা না করলেই ইমিগ্রেশন কীভাবে করবো, ভিসার একটা স্ট্যাম্প দেবে কি না। তো এই সব ব্যাপার নিয়ে আমরা হাঁটতে হাঁটতে নর্মালি এগোচ্ছিলাম। তো একটা জায়গায় একজন আমাদের দাঁড় করালেন, দাঁড় করিয়ে বলে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার। আমরা বললাম হ্যাঁ। তো উনি যথারীতি আমাদেরকে একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে ইমিগ্রেশন হচ্ছে। তো তার আগে আমার একটা জায়গাতে, মানে একটা কাউন্টার মতো করা আছে, সেই কাউন্টারে যেতেই আমাদের জাস্ট পাসপোর্ট দেখলো। আমরা নর্মালি জিজ্ঞেস করলাম আর কি কি ডকুমেন্ট লাগবে, উনি ডিরেক্ট বললেন যে কোনো ডকুমেন্ট লাগবে না, শুধু পার পারসন 200 থাই বাট লাগবে, মানে 200 থাই বাট। তো আমরা যথারীতি দিয়ে এলাম। আমরা ভেবেছিলাম ওটাই প্রসেস, ওটাই রুলস। দিয়ে আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে এলাম। তখন জানতে পারলাম একজন ভদ্রলোকের থেকে, উনি বললেন যে এটা জাস্ট শুধুমাত্র ইন্ডিয়ান, হ্যাঁ ফার্স্ট ব্যাগ। তো ইন্ডিয়ান যারা ভিসা পাসপোর্ট ক্যারি করছে তাদের একটা লাইন করছে, সেইখানে ইমিগ্রেশনটা হবে। তো যথারীতি তাড়াতাড়ি হবে। আলাদা একটা ইমিগ্রেশন কাউন্টার আছে, সেখানে পুরোটা হবে, যেখানে পুরো সমস্ত ন্যাশনাল যা যা দেশ থেকে আসছে, জায়গা থেকে আসছে, সবার সঙ্গে সবার একসঙ্গে হবে। তাই যথারীতি লাইনটাও পড়ছে। ওই লাইনটা অ্যাভয়েড করার জন্য যদি কেউ চায় তাহলে আর একটা, এটার একটা নাম আছে পার্টিকুলারলি, ফার্স্ট ব্যাগ। তো ওই লাইনটা অ্যাভয়েড করে যদি কেউ তাড়াতাড়ি তার নিজের ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজ নিতে চায়, তাই জন্য এই অপশানটা 200 ভাট পার পারসন। তো আমরা তো এখানে রীতিমতো আমার মনে হয়েছে আমরা বোকা বনেছি, কারণ আমাদের প্রথম কথা কোনো লাগেজ ছিল না, কেবিন লাগেজ। তোমরা জানো যে আমরা কোনো কেবিন লাগেজ দিইনি, চেক ইন লাগেজ দিইনি। আর আমাদের অনেকক্ষণ ওয়েটও করতে হবে ব্যাংকক এয়ারপোর্টে ক্র্যাবির জন্য। ক্র্যাবি আমাদের কালকে ফ্লাইট আছে মর্নিং, একদম সকাল 6টায়। তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, আমরা কোথাও হোটেল নিই এই কয়েক ঘন্টার জন্য। তো তোমরা যারা নেক্সট টাইম আসবে প্লিজ এটা মাথায় রেখো যে ইমিগ্রেশনে দুটো পার্ট আছে। যদি কারো এমার্জেন্সি থাকে তাহলে ডেফিনেটলি ফার্স্ট ব্যাগ ইউজ করতে পারো 200 ভাট দিয়ে। যদি না থাকে তাহলে নর্মাল লাইনে গিয়ে ইমিগ্রেশন করতে পারো, 200 ভাট পার পার্সন তোমরা সেভ করতে পারবে। আর খুব একটা টাইম লাগলো তাও না, কারণ আমি চোখের সামনে দেখলাম আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা হার্ডলি 15 মিনিটের মধ্যে আবার ব্যাগগুলো নিয়ে নিয়েছে। তো এটাই তোমাদের জানানোর ছিল ইমিগ্রেশন ব্যাপারে। কোনো ডকুমেন্ট কোনো কিচ্ছু লাগে না, জাস্ট পাসপোর্ট, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগবে এখানে ব্যাংককে ইমিগ্রেশন করার জন্য, দ্যাটস ইট, এইটুকুই লাগবে।
আমরা নিচে এখানে আমরা যে এয়ারপোর্ট হেল্প ডেস্ক আছে সেখানে গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম বেশ খানিক। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম যে আমাদের নেক্সট ফ্লাইট 6:30টায় আছে ক্র্যাবির। তখন ওরা বললো যে 4টে থেকে এদের সিকিউরিটি বা বাকি যে প্রসেসটা সমস্ত কিছু স্টার্ট হয়ে যাবে। তো এতক্ষণ সময় আমরা খাবার মানে এখন বেজে গেছে 12:30, খিদেও পাচ্ছে খুব। তো আমরা নিচে একটা দোকান দেখছিলাম, পায়েল বললো প্যাটিস বা ওই স্যান্ডউইচ জাতীয় খাবার খেতে ইচ্ছা করছে না। তো উপরে আমাদের কিছু চেনা স্টোর পেয়েছি, যদিও এখানে তাই বিক্রি হয়, মানে ম্যাকডি আছে, কিছু আছে তোমার কি বলে ওটা সাবওয়ে। তো দেখা যাক, যদি কোনো খাবার খেতে ইচ্ছা করে তাহলে খাবো, নাহলে আমাদের সঙ্গে মুড়ি আলু সেদ্ধ রয়েছে, আলুর তরকারি, সেটাই খেতে হবে। আমরা যেখানে বসেছিলাম ওখান থেকে বেরোলাম, বেরিয়ে ডিসাইড করলাম যে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি। তো এয়ারপোর্টটা আমরা যতটা বড় ভেবেছিলাম খুবই বড়, মানে অনেক বড়, অনেক মানে বিভিন্ন দেশের ফ্লাইট আসছে, কিন্তু খাবার অপশানটা অন্য দিকে ছিল। আমরা কিছু সেখানে খুঁজে পেয়েছি, তার মধ্যে আমি সামনে দেখাচ্ছি কয়েকটা। দেখো এখানে আছে ম্যাকডি, তারপরে স্টিক অ্যান্ড বোল, কো হফ বার, এই সমস্ত কিছু পর পর রয়েছে। আপনারা তো জানেনই যে থাই কুইজিন পৃথিবী বিখ্যাত, মানে একটা কুইজিন। তো থাইল্যান্ডে এসে কিছু থাই কুইজিন ট্রাই করবো না সেটা হয় না। তবে আজকে না, কারণ আজকে রাত্রি জাগতে হবে। তো আজকে নর্মাল কিছু খাবো আমরা। এটা হচ্ছে ডোমেস্টিক পার্টটা। আমরা একটুখানি এসেছিলাম দেখার জন্য যে আমরা কোথায় ওয়েট করব, কোথায় দিয়ে যাব আর কি। এয়ারপোর্টটা ভীষণ বড়, এটা শুধু ডোমেস্টিক, মানে কত যে দেশের ফ্লাইট আসছে, না ডোমেস্টিক না, এটা ইন্টারন্যাশনাল এদিকটা, আর ওই দিকটা ডোমেস্টিক। তো মানে এত বড় এয়ারপোর্ট আমি কোনোদিন দেখিনি, সত্যি কথা বলছি। দেখে নাও তোমরা। ব্যাংকক এয়ারপোর্টে শুয়ে রয়েছি, ভোর 4:10 বাজে। সেই 11টা থেকে আমরা বসে বসে সময় কাটাচ্ছি। 5টা থেকে বোর্ডিং শুরু হবে ক্র্যাবির দিকে যাওয়ার জন্য। তো এই টাইমটা বড্ড হেক্টিক। লাস্টের মানে 2-3 ঘন্টা কাটানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। 1টা থেকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর ঘুমোতেও পারছি না, কারণ আমাদের পাসপোর্ট, ক্যামেরার ব্যাগ আর সব কিছু আমাদের সামনেই রাখতে হচ্ছে। সবাই শুয়ে পড়েছে, তো আমিও এখানে এই চেয়ারের ওপর, দুটো চেয়ার ছিল পাশাপাশি, ওটাতে ব্যাগটাতে মাথা দিয়ে আমিও শোয়ার চেষ্টা করছি, কিন্তু ঘুম তো আর হবে না, শুয়েই থাকছি। আর একটা সমস্যা হলো, ওখানে ক্র্যাবিতে হোটেলের চেক ইন টাইম হচ্ছে 3টে। এবারে আমরা পৌঁছে যাব 8:30 থেকে 9টা, 9:30টার মধ্যে। আমরা গিয়ে রিকোয়েস্ট করতে হবে আমাদেরকে, যদি কোনো রুম ফাঁকা থাকে আমাদের যেন একটু রেস্ট করার জন্য। আর 3টে অবধি বসে থাকাটা খুব হেক্টিক হয়ে যাবে আমাদের জন্য, টু টাফ। তো এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত চ্যালেঞ্জেস তো আসবেই একটা নতুন দেশ দেখতে গেলে। তো এই হচ্ছে, সব কিছু নিয়েই তো বেড়ানো। পায়েদের অবস্থা দেখো, খুব ঠান্ডা লাগছে, ও শুয়ে রয়েছে এখানে শুয়ে রয়েছে, সবাই শুয়ে রয়েছে। পিছন দিকে দেখো আরেকজন ভদ্রলোক শুয়ে রয়েছে। সামনে দেখো স্ট্যাচু, রাবণের স্ট্যাচু কিনা জানি না, দেখছি কি লেখা রয়েছে। এইদিকে আরেকটা স্ট্যাচু আছে। আমরা ডোমেস্টিকে এসেছিলাম, রৌনক তোমাদের স্ট্যাচু দেখালো। এবার বোর্ডিং পাস পেয়ে গেছি, যাচ্ছি এখন সিকিউরিটি চেকিংয়ের জন্য।
6:30 যে ক্র্যাবির ফ্লাইটটা আছে সেটার জন্য, থাই এয়ার এশিয়াতে। হ্যাঁ, 5টা 5:30 থেকে যখন আমরা এইটা মানে চেকিং করতে গেছি, একজন মহিলা কাউন্টারে ছিলেন। আমি ভাবলাম টিকিটগুলো আমাদের পাশাপাশি ছিল না, আমি ভাবলাম হয়তো রিকোয়েস্ট করলে পাশাপাশি দেবে, সে পাশাপাশি তো দিলই না, উল্টে কি সব বললো, আমরা তাদের ইংরেজি কিচ্ছু বুঝতে পারলাম না। উল্টে যা সিট ছিল তাই হলো, তার কাছে 10 মিনিট সময় গেল। এখানে চেকিং এত ভালো, কিচ্ছু বের করতে হয়নি, মোবাইলও বের করতে হয়নি, ঘড়িও খুলতে হয়নি, ওয়ালেটও দিতে হয়নি, কিছুই করতে হলো না, বেলটা খুলতে হয়নি। ও তো আমাদের কলকাতা বুঝিয়ে দিত সিকিউরিটি চেকিং কাকে বলে। তো বড় এয়ারপোর্টটা আমি সামনে দেখাচ্ছি, পুরো আধুনিক একেবারে। ক্র্যাবির উদ্দেশ্যে ফ্লাইট ধরার জন্য আমরা বসে রয়েছি ব্যাংকক এয়ারপোর্টে। আমি সামনে দেখাচ্ছি, একে একে মানুষজন সবাই হাজির হচ্ছে। দেখো এয়ার ব্রিজ দিয়ে আস্তে আস্তে সবাই আসছে। এটা কীরকম অদ্ভুত সেগ্রিগেশন হয়ে গিয়েছে। ওই দিকটায় আবার কিছু ইন্ডিয়ান বসে, এদিকটায় যত মানে ওয়েস্টার্ন পিপল তারা এখানটায় বসে, আর এই দিকটায় আমাদের যত ইন্ডিয়ানরা বসে রয়েছে। ওরকম কোনো ব্যাপার নেই না, যাকে আমরা ক্র্যাবির উদ্দেশ্যে রওনা দিলাম। ফোন দাঁড়িয়ে থেকে বসে থেকে মাথা খারাপ করে সামনে দেখো ক্র্যাবের উদ্দেশ্যে রওনা হলাম। আমার আর পায়েলের সিট এবারে একসঙ্গে পড়েনি, মাঝের সিট পড়েছে আমার 8B, পায়েলের 7B, মানে দুজনেরই আমার সামনে পায়েল বসে রয়েছে। এটাই একটা ব্যাপার যে আসলে আমাকে 450 ভাট এক্সট্রা দিতে হতো, মানে প্রায় 1200 টাকা পাশাপাশি সিট পাওয়ার জন্য। আমি সেটা খরচ করিনি, তাই পাইনি। ব্যাংকক থেকে ছেড়ে আমরা বেরোবো, বেরিয়ে ক্র্যাবি পৌঁছাবো। জাস্ট এটা 1 ঘন্টা 10-15 মিনিটের ফ্লাইট, বেশিক্ষণ সময় লাগবে না এটাতে। চলো ক্র্যাবিতে গিয়ে দেখা হচ্ছে। সবাই খুব ক্লান্ত, সারা রাত্রি জেগে আছে। ক্র্যাবিতে গিয়ে হোটেল নিয়ে, জানি না হোটেল তো 3টার সময় চেকিং বলে, যদি এক্সট্রা টাকা দিয়ে হয় হোটেলটা নিয়ে নেবো, নিয়ে আমরা জাস্ট শুয়ে যাবো, কিছু করবো না। ক্র্যাবি পৌঁছে গেছি, ওটা বাজে 8:10। বিধ্বস্ত অবস্থা, তাও একটু ঘুমিয়েছি। এই যে ক্র্যাবি এয়ারপোর্ট দেখে নাও না।